শুভ সকাল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। শিল্পীস লাইফস্টাইলের আরও একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। সকালের সমস্ত কাজ সেরে চলে এসেছি ছাদে, জামা কাপড় মেলবো বলে। মেলাও হয়ে গেছে। এখন এই গাছের ফুলগুলো ভাবছি দুটো তিনটে তুলবো। এখনও তো পুজো দিইনি, তো ভাবছি যে আজকে এখান থেকে দুটো তুলবো। কালকে অনেক ফুল ফুটেছিল, প্রায় 10টা, কিন্তু আজকে দেখছি মোটে 4টে ফুল ফুটেছে, আর এই গাছটাতে একটা ফুটেছে। কদিন আগে না গাছগুলো কেমন একটা হয়ে গেছিলো, আর বাকি যে গাছগুলো ছিল, পিটুনিয়া আরও কী গাছ ছিল, সেগুলো না সব নষ্ট হয়ে গেছে। এই যে চন্দ্রমল্লিকার একটা ডাল বেঁচে আছে, আর পিটুনিয়া গাছগুলো সব নষ্ট হয়ে গেছে। এই জবা গাছটাতে প্রচুর কড়ি এসছে, কিন্তু জানি না ফুলগুলো ফুটবে কিনা। আর এটাও তো একটা নতুন গাছ, বেশি দিন হয়নি যে লাগানো হয়েছে। এটাতে অবশ্য কড়ি আসেনি, আসবে হয়তো। আর এইগুলোতে এখনো পর্যন্ত আমি ফুল দেখলাম না, এরকমই রয়েছে। যাই হোক, এখন যাব পুজো দিতে। এখন পুজো দিয়ে তারপর রান্নাঘরে ঢুকবো। সকাল মানেই তো আর কিছু হোক বা না হোক, 1 কাপ লাল চায়ের সাথে প্রতিটা দিন শুরু করি। তো আজকেও অন্যান্য দিনের মতন করে নিয়েছি আদা দিয়ে বেশ সুন্দর করে লাল চা। চা করাও হয়ে গেছে, এখন 3জন মিলে খেয়ে নেব। সোনাইকেও একটু দেবো, সোনাই তো আবার পড়তে যাবে। তো বসে গেছি এখন চা খেতে। সোনাইয়ের রয়েছে সকালবেলা আজকে পড়া। কিসে যাবি বাবান? আজকে সোনাই ট্রেনে করে পড়তে যাবে। পাপা দিয়ে আসবে বলেছে, ট্রেনে তুলে। এখন সোনাই চা খাচ্ছে, খেয়ে পড়তে চলে যাবে। চলে এসেছি ঠাকুর ঘরে। আর আজকে তো মা সন্তোষী মায়ের ঘট পাল্টানোর দিন, তাই জন্য কিন্তু ঘরটাও পাল্টে নিয়েছি, সব কিছু রেডি করে নিয়েছি। আর এই যে কাঁঠালটা, এই কাঁঠালটা আমার বান্ধবী গতকালকেই সোনাইয়ের হাত দিয়ে পাঠিয়ে দিয়েছে। ওর বাড়ির গাছের কাঁঠাল প্রত্যেকবারই একটা করে পাঠায়, তো এবারও দিয়েছে। যেহেতু একটা পুরো গোটা কাঁঠাল পাঠিয়েছে, তাই ভাবলাম আগে সকাল সকাল ঠাকুরকে পুজো দিই, তারপরে আমরা খাবো। তো এই যে আমি কিন্তু সমস্ত বাটাও রেডি করে নিয়েছি, এখন শুধু পুজোটা দিলেই হয়। সকাল সকাল পুজোটা দিতে পারলে মনে হয় একটা বড় কাজ হয়ে গেল। সকাল সকাল একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছি। এই যে দুধ পুরো পুড়ে গেছে, আসলে মনেই নেই। সকাল থেকে মনটা একদম খারাপ। সকালবেলা যখন চা করেছি তখন দুধ চাল বসিয়েছিলাম, আর মানে গ্যাস অফ করতে ভুলে গেছি। গ্যাসটা একদম কমানো ছিল, আর আস্তে আস্তে একদম পুড়ে গেছে। সারা বাড়ি পুরো পোড়া গন্ধে যখন একদম করছে, তখন আমি বুঝতে পারলাম যে কিছু একটা পুড়ছে। আমি ভাবছি পাশের বাড়িতে কিছু হয়তো পুড়ছে। নিচে তাড়াতাড়ি দৌড়ে নিচে নেমে এসে দেখি গ্যাস জ্বলছে। মানে কি অবস্থা! এইভাবেই তো অ্যাক্সিডেন্ট ঘটে একটা। সত্যি খুব খারাপ লাগছে, পুরোটা পুড়ে গেছে, একদম গামলাটা পুরো পুড়ে গেছে। কি এনেছো? সবজি। পুজো করে চলে এসেছি রান্নাঘরে, আর এই যে এসেই দেখি সব বাজার এনেছে, কারণ ও তো চলে যাবে কালকে, তাই আজকে মোটামুটি কয়েকদিনের বাজার করে দিয়ে যাচ্ছে আর কি। এই যে পটল এনেছে, এখানে মনে হয় প্যাকেটে ভেন্ডিও আছে, কাঁচকলা, কুমড়ো, আলু, পেঁয়াজ, রসুনটা আমি বের করে ফেলেছি। তো এই বাজার করেছে। আর কালকে মানে সকালবেলা বলতে ভোরবেলা বেরিয়ে যাবে। তো ভোরবেলা বেরোবে বলে চিকেন আনতে বলেছি। তো চিকেনটা রাত্রে রান্না করব, কারণ আজকে নিরামিষ, আমার নিরামিষ রান্না করব। শুধুমাত্র ও কালকে নিয়ে যাবে বলে আজকে এই মাছ আনা, মানে মাছটা তো ও নিয়ে যাবে না,
মাছটা আমাদের জন্যই এনেছে, ফ্রিজে রেখে দেবো এটা ধুয়ে, পরে খাবো আমরা, আমি সোনাই। আর চিকেনটা আজকে রাত্রেবেলা রান্না করব, কিন্তু রাত্রেও খাবো না, ও ভোরবেলা পরের দিন নিয়ে যাবে, পরের দিন আমরাও খাবো। তো এই হচ্ছে ব্যাপার। এখন এদিকে ভাতের জলটাও নিয়ে নিয়েছি, ভাতটা বসাবো আর এই যে এগুলো রান্না করব। এরই মধ্যে দেখি দিদিও চলে এসেছে। আমার তো রান্না হয়নি, তাই একটু মুড়ি আর পায়েস দিয়ে দিলাম খেতে, আর একটু নারকেলও কুড়িয়ে নিলাম, একটা ঘরে নারকেল ছিল সেটাই কুড়িয়ে নিলাম। হয়ে গেছে নারকেল কোড়া, আর এদিকে একটু কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। আজকে বানাবো নারকেল কোড়া দিয়ে চিচিঙ্গা ভাজা। তো চিচিঙ্গা খুব একটা খাওয়া হয় না, কিন্তু আজকে ভাবলাম একটু করি। আর ওদিকে তো ভাত বসিয়ে দিয়েছি, ওদিকে ভাত হচ্ছে আর এদিকে এখন রান্নাটা চাপাবো। কড়াইও গরম হয়ে গেছে, দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল, কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম বেশ খানিকটা চেরা কাঁচা লঙ্কা। আমি যখন বাজার করি তখন কিন্তু আমি চিচিঙ্গা খুব একটা আনি না, আসলে কখনোই আনি না। সোনাই খায় কি না খায় তাই আর আনা হয় না, আর আমিও যে খুব একটা পছন্দ করি সেটাও কিন্তু না, তার জন্যই আনি না। আর এদিকে রান্না করতে করতেই কিন্তু আমিও নিয়ে নিয়েছি মুড়ি আর পায়েস। আসলে সকালের দিকটাতে এতটাই ব্যস্ত থাকি যে ওইভাবে আরাম করে বসে খাওয়ার সময় হয় না, তাই রান্না করতে করতে কিন্তু এইভাবেই মাঝে মধ্যে খেয়ে নিই। সকাল সকাল কিন্তু পার্সেলও চলে এসেছে। আসলে সোনাইয়ের পাপাই কয়েকদিন আগে এই জ্যাগরি পাউডারটা অর্ডার করেছিল। আমি তো ভেবেছিলাম আসতে অনেকটাই দেরি হবে, কিন্তু ও থাকতে থাকতেই চলে এসেছে, বেশ ভালোই হলো। এদিকে আমার চিচিঙ্গা ভাজা রান্নাটাও কিন্তু এই দুটো কি বমাইশি করছে, কি বমাইশি দেখো কোথায় উঠছে। সোনু, সোনু বাবা লাগবে, সোনা নিচে নামো, আসো। কোলে কোলে নামিয়ে দেবো না, পারবে? ভয় পাচ্ছ? আসো আমি নামিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়েছি আর একটা রান্না, এটা হচ্ছে কুমড়ো শাকের চচ্চড়ি, কাঁঠালের দানা দিয়ে করছি। আর এদিকে সোনাইও কিন্তু পড়ে বাড়িতে চলে এসেছে। হচ্ছে দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ। তো এই প্রসাদ কিন্তু বাড়ি বসেই পেয়ে গেছি। এই প্রসাদের প্যাকেট, এক একটা প্যাকেট আর কি দিচ্ছে এখানকার যে রেশন দিচ্ছে, সেই রেশনের ওই জায়গা থেকে এক একটা করে প্যাকেট দিয়ে দিচ্ছে, রেশনের সাথে একটা করে প্যাকেট। তো কালকে তো বাপের বাড়িতে যাওয়া হয়েছিল, মা দিয়ে দিয়েছে। একটা সোনাই খুলে কি আছে, অনেক কিছু আছে নাকি? তো দেখি, বাহ, এই যে প্রসাদ রয়েছে আর একটা দীঘার জগন্নাথ মন্দিরের ফটো। এখানে জগন্নাথ দেবের ফটো আর এখানে এই যে মন্দিরের ফটো। তো ওখানে গিয়ে তো আর প্রসাদ নকুলদানা পেয়েছিলাম শুধু, আর কিছু পাইনি, কিন্তু বাড়ি বসে এগুলো পেয়ে গেলাম। এখন রান্না করছি পনিরের তরকারি, এটা হলেই রান্না হয়ে যাবে। অবশেষে আমার রান্না হলো, অনেক দেরি হয়ে গেছে রান্না হতে হতে। তো এখানে রয়েছে ভাত, আর নিজের জন্য দুটো আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, কারণ পনির রান্না করেছি তো পনিরটা আমি খাবো না, যেহেতু পনিরটা টক দিয়ে কাটা হয়। আর আজকে তো শুক্রবার, সন্তোষী মা পুজো করি, তাই টকের জিনিস তো খাওয়া যাবে না বলে পনিরটা খাবো না। তো আলু সেদ্ধ দিয়ে দিয়েছি নিজের জন্য। আর এখানে রয়েছে কুমড়োর তরকারি বড়ি ঠড়ি দিয়ে, তো এটা খেতে পারবো। আর এখানে রয়েছে নারকেল দিয়ে চিচিঙ্গা ভাজা। তো এই হচ্ছে আজকে দুপুরের আমার রান্না বান্না। রাম, আমার রান্নাঘরটা কি করতিলে? এখন আমার রান্নাঘরের অবস্থা এই যে পুরো বালিতে ভরে গেছে। আসলে এই সিলিন্ডারের পাইপটা এই বাইরে দিয়ে করা ছিল, তো খুব অসুবিধা হতো জিনিসপত্র রাখতে, তার জন্য এখন এই পাশ দিয়ে ফুটো করা হলো। কি যে অবস্থা, পুরো ধুলোবালিতে ভরে গেছে। কাজটা হলো ঠিকই, কিন্তু পুরো বাজে অবস্থা হয়ে গেছে। বিকেল 5:30টার সময় আমার মোটামুটি গোছানো কমপ্লিট হলো, আর স্নান করে নিয়েছি, কিন্তু বাসন সব ধুলো হয়ে গেছে। সব বাসনগুলোকে এখন বের করে রেখেছি একটা সাইড করে, পরে আস্তে আস্তে ধোবো, কারণ একবারে ধুতে পারবো না, ভীষণ কষ্ট হবে। এই যে এত সব বাসন কোসন সব ধুলো, বেসিংয়ে ভর্তি, নিচে ফ্লোরে সব বাসন ভর্তি, সব এখন ধুতে হবে। শুধু এই রান্নাঘরের জায়গাটা ঠিক করে নিই, রান্নাঘরের জায়গাটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম ঠিকঠাক করে নিয়েছি। এইখানে যা বাসন ছিল সব ধুলো বালিতে পুরো ভরে গেছে,
এখন সব ঠিক করে নিয়েছি, শুধু বাসনগুলোকে না ধোয়া পর্যন্ত শান্তি নেই। এখন এত বাসন কখন যে ধোবো, কখন কি করব জানি না। তার উপরে রাতের সব রান্না করতে হবে, ভোরবেলা উঠে চলে যাবে, রান্নাটা করতে হবে। তো তার আগেই এত কিছু কাজ, মানে আমার এত কষ্ট হয়ে গেছে, সারাদিন রান্না করতে করতে তো সময় চলে গেছে, তারপরে সারা বিকেলটা এইসব গোছাতে গোছাতে সময় চলে গেল। এখন এগুলো না ধোয়া পর্যন্ত ব্যবহার করার কোনো যোগ্যই নেই, এগুলো ব্যবহার করার। বা সুন্দর করে কই তারা কোথায়? বা কে সাজিয়ে দিয়েছে প্রসাদ? শুধু নকুলদানা প্রসাদ দিয়েছিস ঠাকুরে? হ্যাঁ, এই কোথায় দেবো টাকা? এই জায়গাটায় দিয়ে দাও। এই দিলাম, সুন্দর হয়েছে, নাও। এবার চলে এসেছে আমাদের বাড়ির বাচ্চারা ওদের রথ নিয়ে, একটা আমার ভাসুরের মেয়ে, আর একটা দেওরের মেয়ে, আর একটা দেওরের ছেলে। তো ওরা এসেছে ওদের রথ নিয়ে। আমি আবার একটু ভিডিও করছি দেখে এ আবার সেলুট দিতে শুরু করেছে। সোনুও চলে এসেছে। সোনু আলাদা করে রথ নিয়ে বেরোয়নি, ওদের সাথেই রয়েছে। আর এই যে দিয়ে দিল আমার হাতে প্রসাদ। তারপরেই কিন্তু সন্ধ্যের চাটাও করে নিয়েছি, এখন সবাই মিলে চা খেয়ে নেব। হয়ে গেছে সন্ধ্যা পুজো দেওয়া, দিয়ে দিয়েছি সন্ধ্যা পুজো। আর এই যে সমস্ত বাসন কিন্তু আমি মেজে নিয়েছি, কোনো বাসন রেখে দিইনি। এই যে সব বাসন মেজে নিয়েছি। আর এই বাসন মাজতে মাজতে আমার গেছে অনেকটা সময়। এখন মনে হচ্ছে কিছু বাসন আমি যেগুলো দরকার পড়ে না সেগুলো তুলে দেব। আসলে কি হয়, যখন বাইরে বের করা থাকে সবই লাগে, কোনটা যে লাগে না এটা বলতে পারবো না। তো এতটা বাসন এখন মাজতে গিয়ে একবারে সবগুলো মেজে যখন পরিষ্কার করছি তখন খুব কষ্ট হয়েছে। তখন মনে হচ্ছে বাসন কিছু কম হলে ভালো হতো। তো ভাবছি কিছু বাসন তুলে দেব, কাল পরশু তুলে দেব। তো এখন আমি করব আগে রান্না। এখন রান্নাটা করব, রান্না করার পরে তারপরে মানে একটু শান্তি পাওয়া যাবে। রান্নাটা যতক্ষণ না হবে ততক্ষণ কিছু হবে না। এখন রান্নাটা করতে হবে। এরপরেই শুরু করে দিলাম রাতের রান্নার তোড়জোড়। প্রথমেই কড়াইটা গরম হলে তাতে দিয়ে দিলাম রিফাইন তেল, আর দিয়ে দিলাম দুটো তেজপাতা, সাথে দিয়ে দিলাম গোটা গরম মশলা। আর আগে থেকে একটু ভিজিয়ে রেখেছিলাম কাজু আর কিশমিশ, সেটাও দিয়ে দিলাম একটু ভাজা ভাজা করে। তারপরেই গোবিন্দভোগ চালটা, যেটা আমি আগে থেকেই একটু হলুদ, ঘি, গরম মশলার গুঁড়ো, আদা বাটা, লঙ্কা বাটা এগুলো দিয়ে মেখে রেখেছিলাম। এবারে চালটা দিয়ে খুব ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিলাম। তারপরেই দিয়ে দিলাম পরিমাণ মতন জল। এই পোলাও বানানোর ক্ষেত্রে জলের পরিমাণটা কিন্তু খুব বুঝে শুনে দিতে হয়, মানে ঠিক যতটা পরিমাণ চাল নেওয়া হয় তার ঠিক ডবল জল দিতে হয়। আর জল যদি বেশি হয়ে যায় তখন কিন্তু ভাতটা একদম বাজে হয়ে যাবে, আবার অল্প হয়ে গেলেও ভাতটা ঠিকঠাক সেদ্ধ হবে না। তাই এক্ষেত্রে সবসময় জলের পরিমাণটা খুব মেপে ঝুঁকেই দিতে হয়। তো যাই হোক, এদিকে কিন্তু আমার পোলাওটা প্রায় হয়েই গেছে, আর ওদিকে চাপিয়ে দিয়েছি মাংস। অবশেষে রান্না কমপ্লিট হলো। তো এদিকে করেছি পোলাও, এই যে এদিকে পোলাও করেছি, আর এখানে রয়েছে চিকেন কষা। এই চিকেন কষাটা কিন্তু আজকের জন্য না, মানে আজকে খাওয়া হবে না, শুধুমাত্র কালকে নিয়ে যাবে বলে আমি রান্না করেছি। কালকেও নিয়ে যাবে, আর বাকিটা যা থাকবে আমাদের সোনাই আমার হয়ে যাবে। আর পোলাওটা আজকে রাত্রেবেলা পনির রান্না করেছি, যেহেতু দুপুরবেলা পনির দিয়ে পোলাও দিয়ে খেয়ে নেবে। আজকে রাতের জন্য পোলাওটা রান্না করলাম। তো এই ছিল রান্নাবাড়ি রাতের। এখন আটাটা মেখে রাখবো, কারণ ভোরবেলা উঠে আবার পরোটা বানাতে হবে। তো যাই হোক, এখন আপাতত আটাটা মাখাতে শুরু করি। কেমন হয়েছে রান্না? রান্না খুব সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে? তাহলে আমার কষ্ট করাটা সার্থক হয়েছে। কতক্ষণ ধরে রান্না করেছি বাবা। খেয়ে নাও।
এখন বাজে ঘড়িতে ভোর 3টে, আর আমি কিন্তু ওই রাত 2:30 নাগাদ ঘুম থেকে উঠে পড়েছি। তারপরে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে। রাতেই তো আটাটা মেখেই রেখেছিলাম, আর এখন এই লেচিগুলো কেটে নিচ্ছি। রুটি আর পরোটা দুটোই বানাবো। আগে থেকে আটাটা মেখে রাখলে একটু সুবিধা হয়, সময়টাও কম লাগে, আর রুটিগুলোও কিন্তু নরম হয়। তো প্রত্যেকবারই তো আমিও যাওয়ার আগে এই টিফিনগুলো বানিয়ে দিই। অন্যান্য বার কিন্তু বিকেলের দিকে যায় আর আমি দুপুরের দিকে এগুলো বানাই, আর এবার যাচ্ছে একদম ভোরবেলা, তার জন্য কিন্তু ভোরবেলায় উঠে এগুলো বানাতে শুরু করেছি। অন্যান্যবার শুধু রুটি নিয়ে যায়, কিন্তু এবার বলেছে রুটি পরোটা দুটোই নিয়ে যাবে। আর আমার দুটো বানানোও কমপ্লিট, বসিয়ে দিয়েছি লাল চা। আর এই যে এখন কিন্তু টিফিনটা প্যাক করে দিচ্ছি। রুটি আর পরোটাটা যাতে ভালো থাকে আর নরম থাকে, সেই কারণে কিন্তু এই যে অ্যালুমিনিয়ামের ফয়েল পেপারে মুড়িয়ে দিচ্ছি। প্রত্যেকবারই তাই করি, যেহেতু অনেকটা রাস্তায় যাবে, সেই কারণে কিন্তু এইভাবেই দিই, যাতে একদম রুটিগুলো আর পরোটাগুলো নরম থাকে আর নষ্ট না হয়। এদিকে ও রেডি হয়ে গেছে যাওয়ার জন্য, এখন যাবে একটু মন্দিরে প্রণাম করতে। আর আমিও কিন্তু রেডি হয়ে গেছি, কারণ এবার আমিই যাব স্টেশনে ছাড়তে। আসলে এবার এতটাই ভোরবেলা যাচ্ছে, তাই ভেবেছিলাম কিছু পাবে কি না পাবে, তাই আমিই ছাড়তে যাব। তবে আমি কিন্তু খুব একটা ওকে স্টেশনে ছাড়তে চাই না। লকডাউনের পরে যখন ডিউটিতে গেছিল, তখন শুধু একবার গেছিলাম হাওড়া স্টেশনে ছাড়তে। মাও চলে এসেছে, আমিও গেলাম সোনাইকে ঘুম থেকে ডাকতে। সোনাই তো ঘুমাচ্ছিল, তবে এক ডাকেই উঠে পড়েছে। সোনাইও করে নিল ওর পাপাকে প্রণাম, আর ও মাকে প্রণাম করে নিল। তারপরেই কিন্তু দুজন মিলে বেরিয়ে পড়েছি। আর যেহেতু একদম ভোরবেলা বেরিয়েছি, এখন বাজে ওই 3:45 মতন, চারিদিকটা পুরো অন্ধকার। রাস্তায় তো সেরকম লোকজন দেখতে পেলাম না, তবে স্টেশনে এসে দেখলাম ভালোই লোকজন রয়েছে। আর এই যে গাড়ির চাবিটাও আমাকে দিয়ে দিল। এখন থেকে এই স্কুটির দায়িত্ব আবার আমার। স্টেশনে উঠেই দেখি কিছু মানুষ তো অপেক্ষা করছে ফুলের এই বোঝা নিয়ে কলকাতায় যাবে বলে, আর কিছু মানুষ তো ফুল গোছাতেই ব্যস্ত, এগুলো আবার কলকাতায় পাঠাবে বলে। যেহেতু এখান থেকেই কলকাতার দিকে ফুল যায়, তাই সারা রাতে কিন্তু এই স্টেশনের লোকজন অপেক্ষা করে ওই ভোরবেলা ট্রেন ধরবে বলে। তো যাই হোক, ট্রেনটা আসতে একটু দেরি হচ্ছিল বলে আমরা কিন্তু স্টেশনেই বেশ খানিকক্ষণ বসেই ছিলাম। এরই মধ্যে কিন্তু চারিদিকটা অন্ধকার থেকে একদম পরিষ্কার হয়ে যায়, আর স্টেশনে অনেক লোকের ভিড় জমে যায়। এরই মধ্যে ট্রেনটাও চলে আসে স্টেশনে, আর এই যে ট্রেনেও উঠে পড়লো, ট্রেনটা ছেড়েও দিল। আবার 3 মাসের অপেক্ষা।